অসুস্থতা একজন মানুষের জীবনে চলার পথে সৃষ্টি করে বাধা। নিজের শারীরিক বা মানসিক অবস্থা বিবেচনায় সম্পূর্ণ সুস্থ থাকতে অনেকেই জানেন না তার কি করা উচিত। তাই স্বাস্থ্য বিষয়ক নানা সমস্যায় পরামর্শ এবং সমাধানের পথ বাতলে দিতেই আমাদের সাপ্তাহিক আয়োজন হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্য কথা। প্রতি শুক্রবার এই অনুষ্ঠানে থাকে স্বাস্থ্য বিষয়ক নানা আলোচনা। স্টুডিওতে থাকেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আমাদের সাথে আজ আছেন মেডিসিন বিশেষজ্ঞ ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ইমিরেটাস অধ্যাপক ডাক্তার ABM আব্দুল্লাহ। আমাদের আজকের আলোচনার বিষয় অসংক্রামক ব্যাধি, পরিস্থিতি, প্রতিকার ও করণীয়। দর্শক, আপনাদেরও সুযোগ রয়েছে স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে চিকিৎসকের পরামর্শ নেবার। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আমরা অসংক্রামক ব্যাধি নিয়ে আলোচনা করব। একটু শুরুতেই জানতে চাই, অসংক্রামক রোগগুলো আসলে কোনগুলো? ধন্যবাদ আপনাকে। শুধু দর্শকদের শুভেচ্ছা জানাই, স্বাগত জানাই। প্রথমে যে কথাটা বলছিলেন খুব ভালো লাগছে যে অসুস্থতা মানেই চলার পথে বাধা। একটা মানুষ যদি অসুস্থ হয়ে যায় তাহলে তার নিজের যেমন কষ্ট, তার শারীরিক কষ্টের সঙ্গে মানসিক, অর্থনৈতিক, পারিবারিক সব দিক থেকে প্লাস সবকিছু যায়। লোকটা তো যদি অসুস্থ হয়, ব্যারামী হয়, দেশের জন্য তো কন্ট্রিবিউট করতে পারে না। কি করবে সে যে প্রফেশনারই হোক, অসুস্থ হয়ে পড়ে থাকলে করতে পারে না। তো সুতরাং সুস্থ থাকাটা কিন্তু খুব জরুরি। তো আপনার পয়েন্টে আসি যে এই যে অসংক্রামক ব্যাধি কথাটা বললেন, অসংক্রামক ব্যাধির সহজ কথাটা হলো কোন রোগ জীবাণু দ্বারা আক্রান্ত নয়। ব্যাকটেরিয়া বলেন, ভাইরাস বলেন, প্যারাসাইট বলেন, যেমন আমরা কত রোগ আছে না, যেমন ডেঙ্গু ভাইরাসের দ্বারা হয়, করোনা গেল, টাইফয়েড, এই ধরনের টিবি, কত রোগ জীবাণু থাকে। এটি কিন্তু রোগ জীবাণু ছাড়া অন্য কোনো কারণে যেগুলো হচ্ছে এগুলো কিন্তু অসংক্রামক, খুব সহজ ভাষায় এবং ছোঁয়াচে না। এগুলো সংক্রামক ব্যাধি কিন্তু ছোঁয়াচে হতে পারে, অসংক্রামক ছোঁয়াচে না। এটা হলো মোট কথা। কাকে একটু বলতে আমরা কি বুঝি এবং এই অসংক্রামক ব্যাধি কি কি, এটা হলো মূল কথা। তো খুব সিম্পল। আজকাল সারা পৃথিবীতে সংক্রামক ব্যাধি কিন্তু কমে গেছে। মানুষের জীবনযাত্রার উন্নতি, তার স্যানিটেশন বলেন, পানি বলেন, খাওয়া দাওয়া, ভ্যাকসিনেশন, ওষুধপত্র, ইনভেস্টিগেশন, পরীক্ষা সব মিলেতে অন্য রোগ কিন্তু কমে যাচ্ছে। অনেক সচেতনতা, রাইট, সবকিছু মিলে ওগুলো কিন্তু কমে যাচ্ছে। সংক্রামক ব্যাধির কথা কমে যাচ্ছে, কিন্তু অসংক্রামক তার মনের অজান্তে আবার বাধা পাচ্ছে অসংক্রামক ব্যাধি। এবং কি কি অসংক্রামক কমন খুব সবাই জানেন মানুষ, তবু আমি নতুন করে বলছি। এক নম্বর ধরেন ডায়াবেটিস বলতে ডায়াবেটিস মেলাটাস বা সোজা বাংলায় বলে বহুমূত্র, হাইপার টেনশন মানে উচ্চ রক্তচাপ, এই দুটো একটু কমন। হার্টের রোগী, এটা অসংক্রামক ব্যাধি। কিডনির রোগী, লিভারের রোগী, স্ট্রোকের রোগী, ক্যান্সারের রোগী, যেমন বুকের কিন্তু প্রচুর প্রবলেম হয়, যেমন আমরা ব্রঙ্কিয়াল অ্যাজমা, ক্রনিক ব্রঙ্কাইটিস, সিওপিডি, অ্যাজমা, এই ধরনের আর কি। এইগুলো কিন্তু স্ট্রোক কিন্তু আজকাল অনেক রোগী আমরা পাচ্ছি। ইভেন তরুণ বয়সে, ইয়াং বয়সে ডায়াবেটিস হচ্ছে, প্রেশার, হাই প্রেশারের রোগী পাচ্ছি, স্ট্রোকের রোগী পাচ্ছি। এইগুলো কিন্তু মানুষের অসংক্রামক ব্যাধির মধ্যেই এগুলো হচ্ছে আর কি। এবং এগুলো কারণ হিসেবে যদি বলেন, এক কথা বলে লাইফস্টাইল মডিফিকেশন, যে জীবনযাত্রার সঙ্গে এই রোগের সম্পর্কটা বেশি, এবং লাইফস্টাইল মডিফাই করে এই রোগ থেকে কিন্তু নিয়ন্ত্রণ করাও সম্ভব। এই জন্য এক কথা বলে লাইফস্টাইল মডিফিকেশন ডিজিজের সঙ্গে এগুলো সম্পর্ক বেশি। যেমন ধরেন একটা কথা বলি, এই যে ডায়াবেটিসের কথাটা বললাম, এগুলো তো লাইফস্টাইল মডিফিকেশন হচ্ছে। আজকাল ইয়াং বয়সে পাচ্ছি, অনেক রোগী পাচ্ছি। এবং সবচেয়ে ডেঞ্জারাস হলো আমাদের দিন দিন তো ডায়াবেটিস বেড়ে যাচ্ছে, কম বয়সে, বেশি বয়সে, ইভেন গর্ভবতী অবস্থায় বেড়ে যাচ্ছে। 50-60 লোক জানেই না তার ডায়াবেটিস আছে। এটা লক্ষণ থাকে না, অ্যাসিম্পটোমেটিক, কারণ টেস্টও করে না। লক্ষণ যেমন আমরা বলি যে 6 মাস বা বছরে একবার মাসে কিছু রুটিন চেক আপ দরকার, চেক আপ করতে গেলে হয়তো ধরা পড়তো, করে না। তো 50 লোক জানেই না। যখন জানে দেখা যায় একটা জটিলতা হয়ে যাচ্ছে, জটিল পর্যায়ে গিয়ে তখন ধরা পড়ে। যেমন ডায়াবেটিস, এটা একটা উদাহরণ দিচ্ছি, আরো তো অসংখ্য অনেকগুলো রোগ আছে, একটা উদাহরণ দিচ্ছি। যেমন ডায়াবেটিস এর নাম কিন্তু অন্য নাম হলো সাইলেন্ট কিলার। যদি আপনি নিয়ন্ত্রণে না রাখেন, একটা পর্যায়ে বডির এখানে মাথা থেকে পা পর্যন্ত বডির জটিলতা হবে, মানে সমস্যা তৈরি করবে। এটি হলো সবচেয়ে ডেঞ্জার। যেমন ধরেন চোখে প্রবলেম হতে পারে, উপর থেকে যদি ব্রেনে হতে পারে, চোখে হতে পারে, হার্টে হতে পারে, কিডনি হতে পারে, তারপরে অন্য যে কোনো লিভার বা পেটের অনেক সমস্যা। নার্ভের প্রবলেম হয়, নার্ভ ব্রেন থেকে শুরু করে সারা রোগী বলে হাত পা ঝিঝি করে, শক্তি পায় না, অবশ্যই হঠাৎ করে স্ট্রোক করলো। এগুলো কিন্তু ডায়াবেটিসের জটিল। কিডনিটা নষ্ট হয়ে যাবে, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি বলে। এই যে জটিলতা, দেখা যায় যে রোগীর কোনো লক্ষণই নাই, সে কোনোদিন চিন্তাও করে নাই, টেস্টও করে নাই, জটিলতা নিয়ে ভর্তি হচ্ছে। দেখা গেল তার কিডনিটা ড্যামেজ হয়ে গেছে, হার্ট অ্যাটাক করছে, স্ট্রোক নিয়ে আসলো, নার্ভের প্রবলেম হয়ে যাচ্ছে। প্রায় রোগী আমাদের কাছে আসে, হাত পা জ্বলে, অবশ্য কিছু পাই না, টেস্ট করে দেখে হাই সুগার। স্যার, আমার আরেকটা কোশ্চেন আছে যে
এই আপনি বলেন এই জীবনযাত্রা, আমাদের জীবনযাপনের জন্য এই অসংক্রামক রোগগুলো আসলে বাড়ছে, অনেকাংশে দায়ী। তাহলে আসলে এই ক্ষেত্রে কেমন জীবনযাপন হওয়া উচিত? জীবনযাত্রা বলতে কি বুঝেন? আমি একটা উদাহরণ দিলাম, ডায়াবেটিস। সিমিলারলি হাই ব্লাড প্রেশারও তাই, সেম, জানেই না, খবর নেই, টেস্ট করে না, হয়তো দেখা 50 লোক জানেই না, হঠাৎ করে স্ট্রোক নিয়ে ভর্তি হলো, এরকম হয়তো। ক্যান্সার কিছু কিছু আছে প্রিভেন্টেবল, ঠেকানো যায় বা ডিলে করা যেতে পারে, সব তো আর বাদ দিতে পারবেন না, এগুলো তো হইতে পারে। কিছু কিছু রোগ আছে বয়সের কারণে, এগুলো কিন্তু অসংক্রামক। বয়স মানুষের গড় আয়ু বেড়ে যাচ্ছে, গড় বেড়ার জন্য বয়সজনিত কারণেও কিন্তু এগুলো রোগ হচ্ছে। যেমন আপনি বয়স বললে চুল তো পাকবেই, হাড্ডি ক্ষয় যায়, অস্টিওপরোসিস বলে হইতেই পারে যে কারণেই। তারপরে ধরেন চোখে ক্যাটারাক্ট হইতে পারে, তারপরে অস্টিওআর্থ্রোসিস, হাড্ডিতে যে সমস্যা হয়, বয়স বললে পুরুষের কিছু হয়, মেয়েদের, এগুলো কিন্তু ন্যাচারাল, এগুলো আপনি ঠেকানোর কিছু নেই, হতে পারে। তারপরেও এগুলো কিছু অনেকটা প্রিভেন্টেবল। তরুণ বয়সে বললেন যে ডায়াবেটিস, যে কি কারণে কিভাবে মডিফাই করা যায়। যেমন কারণের মধ্যে ধরেন প্রথম কথা হলো যেমন ধূমপান, অন্যতম একটা কারণ। ধূমপান মাথা থেকে পা পর্যন্ত এমন কোন রোগ নাই যে না করে ধূমপানের সঙ্গে। এবং ক্যান্সার যে প্রায় 50-60% বক্ষদের ফুসফুসে ব্রঙ্কিয়াল কার্সিনোমা বলে ধূমপানের সঙ্গে জড়িত। ধূমপান বলতে খালি সিগারেট না, বিড়ি, সিগারেট, জর্দা, সাদা পাতা, অনেকে যে নস্যি টানে, গুল টানে, সব কিন্তু ধূমপান। তামাক, অর্থাৎ তামাক জাতীয় যেটা বলে, এটা কিন্তু অন্যতম একটা কারণ। রান্নাঘরের ধোঁয়া, ওই ধোঁয়াও তো ক্ষতিকর, ওটা একটা ক্ষতিকর, ওটা শ্বাস হতে পারে। যেমন ধূমপান 1 নম্বর বললাম যে আমি ধূমপান, আমি কারণগুলো এক্সপ্লেন করছি। স্মোকিং, তার মধ্যে যা যা বললাম এগুলো কিন্তু অনেক কিছু, ইস্কিমিক হার্ট ডিজিজ, হার্টের সঙ্গে এর সঙ্গে জড়িত, এই যে ধূমপান, ব্লাড প্রেশার এর সঙ্গে জড়িত, এরকম অনেক কিছু হয়তো আলাদা আলাদা বললে অনেক কিছুই বলতে হবে। তো ধূমপান অন্যতম একটা কারণ। 2 নম্বর আমরা সিডেন্টারি লাইফ বলি, অলস জীবনযাত্রা। এই যে আজকাল মেকানিক্যাল যে জামানায় আমরা পড়ে গেছি, সব ইভেন বাচ্চা থেকে শুরু, বললাম যে বাচ্চাদেরও ডায়াবেটিস হয়, বাচ্চাদেরও প্রেশার, অলস জীবন, কাজকর্ম নাই, কাজকর্ম নাই তা না আছে, করেন অলস জীবন, সব মোবাইল টিপে, ল্যাপটপ টিপে, মোবাইলের মধ্যে বাচ্চারা তো গান শুনে, কি কি কত রকমের নির্ভর হয়ে গেছে। এই যে শারীরিক, আপনি করোনার সময় খেয়াল আছে, আমরা তো সবাই লকডাউন টকডাউনে বিভিন্ন কারণে বন্দী হয়েছিল, ঘরে বন্দী, বাচ্চারা বন্দী, কি করবে, সারাদিন ঘুম পারতো বা রাতে ঘুমাইতো, সারাদিন বসে থাকতো, আর মোবাইলটা এলে আর খাইতো, ব্যায়াম নাই, চলে নাই, বন্ধুদের সঙ্গে আড্ডা মারবে, এইসব কিছু নাই। অর্থাৎ শারীরিক পরিশ্রম। ইভেন আমাদের যারা অন্যান্য, আমরা যারা প্রফেশনাল, সারাদিন অফিসে কাজ করছি, ঘরে বসে হয়তো খাওয়া দাওয়া, টেলিভিশন দেখছি বা মোবাইল টিভি এগুলোই করছে। এই যে শারীরিক কায়িক পরিশ্রমের অভাব, অলস জীবনযাপন, যে কারো বললাম, কারো বদনামের জন্য বলছেন, এটা কিন্তু আমাদের বাস্তবতা, সারা পৃথিবী দেখেছ। এগুলো কিন্তু যত আপনি পরিশ্রম না করেন, ব্যায়াম না করেন, অ্যাক্টিভিটি নাই, কি হবে? ওজন বেড়ে যাবে। ওজন বাড়লে অনেক কিছু হবে, সেখানে হাই ব্লাড প্রেশার হবে, ডায়াবেটিস হবে, কোলেস্ট্রল বাড়বে, হার্ট ডিজিজ হবে, সবকিছু। সেই জন্য অলস জীবনযাত্রা অন্যতম কিন্তু কারণ। এছাড়া ফুড হ্যাবিট, আজকাল ছোট বাচ্চা থেকে শুরু করে দেখেন খাওয়া দাওয়া কি করে, পোলাপান, এমনও তো শুনি পোলাপান পানি খায় না, ওই যে কোল্ড ড্রিঙ্ক টিঙ্ক, কত রকমের জুস টুস এগুলোই করে দেখি। বাইরে উল্টা ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, তাই না, এগুলি কিন্তু বেশির প্রতি আসক্তি বেশি দেখা যাচ্ছে। এগুলো কিন্তু ওইলে খাইতে খুবই মজা, রুচিকর, এগুলো সত্য, তো শরীরের জন্য কিন্তু আসলে মোটেই ভালো না। এই যে এছাড়া অনেকে হয়তো বেশি খায়, খেয়ে ওয়েট বেড়ে যাচ্ছে, চর্বি জাতীয় খেয়ে যাচ্ছে, এগুলো প্রবলেম আর কি। সবচেয়ে ইম্পর্টেন্ট যে ফাস্ট ফুড, এগুলো কিন্তু ক্ষতিকর সবারই, এবং অনেক কারণে। অনেকে আজকাল এমন হচ্ছে, আমি বাইরে দেখতাম ঘরে তো পাকও করে না, প্রিপেয়ার্ড ফুড কিন্তু কিনতে পাওয়া যায়। বা আজকাল অনেকে কিন্তু আমাদের দেশেও কত রকমের ফুডের দোকান টোকান হয়ে গেছে, এবং মানুষ তা খুব অনায়াসে কিনতেও স্বাচ্ছন্দ্য বোধ করে, কারণ কষ্ট হয় না। ওইটা একটা প্রবলেম, তার কষ্ট করা লাগে না, এটাও সত্য। প্লাস মানুষের হয়তো কিছু প্রাচুর্যও বাড়ছে, পয়সাপাতিও বাড়ছে, সুতরাং এগুলো দোকানে তো কত কত ভিড়। এগুলো আমি কারো বদনাম, সবাই আমরাও খাই তা না খাই, কিন্তু এগুলো তো বডির জন্য কারণ হয়ে দাঁড়াইছে। এছাড়া যে কমন যেগুলো বললাম, স্মোকিং, অলস জীবনযাত্রা, খাওয়া দাওয়া, পরিশ্রমের অভাব, ইভেন বাচ্চাদের দেখেন অনেক স্কুল আছে ফিল্ডও নাই, দৌড়াদৌড়ি, খেলাধুলা নাই, বাস্তবতা অনেক জায়গায়, বিশেষ করে শহরে। আপনি দেখবেন এই জন্য এই শহরের ছেলেদের কিন্তু এই সমস্যাগুলো বেশি বাড়ছে। গ্রামে তবু স্কুল আছে, ফিল্ড আছে, দৌড়াদৌড়ি করে খেলাধুলার সুযোগ, এগুলো কিন্তু শহরে কিন্তু আরো অভাব। ইভেন ধরেন যারা আমরা শহরে আছি, একটু হাঁটতেও তো চাই না, সামান্য এটুকু জায়গায় গাড়ি বা রিক্সা এইভাবে ব্যবহার করি, চলাফেরা, হাঁটা চলা তো নাই। ইভেন যদি বিল্ডিং, আজকাল মাল্টি স্টোরি বিল্ডিং, একতলা দিলে কেউ হাইটেও তো ওঠে না, লিফট আছে, চলাফেরা করছে না, নামতেও ওই লিফট, দোতলায় তিনতলায় লিফট দিয়ে উঠতেছে, হাঁটতে পারে, করে না। এই যে জীবনযাত্রার যে চেঞ্জ, যেগুলো ওই জন্যই বলছে লাইফস্টাইল মডিফিকেশন, যদি আমরা এগুলো চেঞ্জ করতে পারি, এছাড়া ধরুন টেনশন, অ্যাংজাইটি, সামাজিক অস্থিরতা, আরো বেশ কিছু তো বিষয় রয়েছে স্যার। তার মধ্যে গুরুত্বপূর্ণ পয়েন্ট ধূমপান, মানে পরিশ্রম করা, ফুড হ্যাবিট, খাওয়া দাওয়া। আচ্ছা, আরো তো আছে স্যার, ঘুমের বিষয়টাও নিশ্চয়ই আছে, টেনশন, অ্যাংজাইটি, ডিপ্রেশন, এগুলো ঘুমের সঙ্গে জড়িত। ইয়াং যারা
এখানে হয়তো আনএমপ্লয়মেন্ট আছে, পাস করছে, চাকরি বাড়ি পাচ্ছে, তো তার মনের মধ্যে তো বুঝতে পেরেছি। আরো আলোচনা করবো স্যার, বিরতিতে আমাদের যেতে হবে, বিরতির পর ফিরে এসে আমরা আলোচনা আবারও ফিরে। দর্শক, বিরতি নিচ্ছি ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্য কথায়। সঙ্গেই থাকুন। আবারও স্বাগত ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্য কথায়। আমাদের সাথে আজ আছেন মেডিসিন বিশেষজ্ঞ ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক এমিরেটাস অধ্যাপক ডাক্তার ABM আব্দুল্লাহ। আমাদের আজকের আলোচনার বিষয় অসংক্রামক ব্যাধি, পরিস্থিতি প্রতিকার ও করণীয়। আপনি বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। অসংক্রামক রোগ থেকে বাঁচার জন্য ধূমপান পরিহার করা, পরিশ্রম করতে হবে, আমাদের খাদ্যাভ্যাসে পরিবর্তন করতে হবে। আমি একটু ঘুমের বিষয়ে আসতে চাই। আমরা এই প্রজন্মের বিশেষ করে দেখা যায় যে রাত জেগে হয়তো মুভি দেখে কিংবা অনেক দেরিতে ঘুমায়, সকালবেলা ওঠে কিংবা দুপুরবেলা তাদের ভোর হয়। এই ঘুমের বিষয়ে যদি একটু বলতেন আপনি। হ্যাঁ, ভালো। তার আগে একটু পয়েন্ট একটু জাস্ট একটু বিস্তারিত বলে, যেমন ধূমপান টোটালি যে কোনো ধূম বিধি শেষ নিষেধ করতে হবে টোটালি। ধূমপানে বিষ পান, সুতরাং পয়সারও ক্ষতি, শরীরের ক্ষতি। অনেকে তো 2-3 প্যাকেট এতগুলো করে খাইলে বাদ দিতে হবে। আর যারা জর্দা সাদা খায় তাদের কিন্তু বাদ দেয়, যে মুখের কত রকমের ক্যান্সার এগুলো থেকে হয় বেশি। এই একটা খাওয়া দাওয়ার জীবন, যেমন তো বলছি, খাওয়া দাওয়া নিয়ন্ত্রণে রাখতে হবে। এটা স্বাস্থ্যসম্মত সুষম খাদ্য। আজকাল যেমন অনেকে শাকসবজি খায় না, ফলমূল এলো খায় না, হয়তো ভাতটা ফাস্টফুড টুডের আসক, এগুলো কমে সুষম খাদ্যের ব্যবস্থা করতে হবে। এটা কিন্তু করতে সবাইকেই, এটা কিন্তু নিয়ন্ত্রণ, খাদ্যের নিয়ন্ত্রণটা সবচেয়ে জরুরি। খাদ্য নিয়ন্ত্রণ করলে আপনার ডায়াবেটিস কন্ট্রোল চলবে। ডায়াবেটিস 1 নম্বর চিকিৎসা তো ডায়েট কন্ট্রোল, ব্যায়াম, এগুলো তো আছেই। আর দ্বিতীয় প্রেশার, এগুলো কোলেস্টেরল কমবে, এগুলো এটা দরকার। আর তারপরে যেটা বলছেন ফিজিক্যাল অ্যাক্টিভিটি, শারীরিক পরিশ্রম বাড়াইতে হবে। যে সিডেন্টারি লাইফ, অলস জীবনযাপন, যে কারো একটু অল্প জায়গায় হেঁটে যাবেন, সিঁড়িতে যেটা বললাম লিফটে না ওঠে, শীত এরকম একটা হাঁটা চলার ব্যবস্থা করতে, বাচ্চাদের খেলাধুলার মাঠ নাই, খেলাধুলার ব্যবস্থা করতে হবে। চলাফেরা, রাস্তাঘাটে হাঁটলে 2 পাশে ফুটপাথ যাতে সুন্দর হয়, এই ব্যবস্থাগুলো যদি করা যায় তাহলে কিন্তু অনেকগুলো, এগুলো প্রায়গুলি কিন্তু নিয়ন্ত্রণযোগ্য। নির্মূল না হলেও অনেকটাই কিন্তু কন্ট্রোল করা যেতে পারে। তা আপনার পয়েন্টে আসি স্যার, একটু ইন্টারাপ্ট করি আপনাকে স্যার। মানে কথা প্রসঙ্গে যখন চলে আসলো, আপনি ফ্রেশ খাবারের কথা বলছিলেন। আমরা অনেক সময় এখন ফ্রিজ ভর্তি খাবার রেখে দেই, এটা অনেক দিন ধরে আমরা খাই। তো এটা আসলে কিভাবে আপনি বলবেন? ফ্রিজ ভর্তি খাবার আসলে আমরা তো টাটকা খাবার খাচ্ছি না, নিষেধের কথা বলছি না। টাটকা বলতে আমি ভেজাল বলতে বলছি। আজকাল খাওয়াতে কত রকমের জিনিসপত্র দিয়ে ভেজাল করছে না, এইটা মুক্ত। ফ্রিজের গুলো অতটা খারাপ না, কিন্তু খুব বেশি লম্বা দীর্ঘ সময় রাখাও ঠিক না। তারপর ফ্রিজের খাওয়া ভালো করে আবার তো বের করে পাক শাক করে সাথে সাথে না খেয়ে গরম করে পাক করে খেলে ওরকম খাওয়া। বেশ আধুনিক যে জীবনযাত্রা, ফ্রিজ ছাড়া তো অচল, তাই না? চলতে হবে অবশ্যই। অতটা ক্ষতিকর যে তাও না, তারপরেও টাটকা যদি পান সেটা তো সবচেয়ে। একসময় আমাদের দেখছি গ্রামে গঞ্জে তারা ফ্রেশ যে খাদ্যগুলো তো আজকাল আমরা ভুলেই যাচ্ছি, বিশেষ করে যারা শহরে জীবনযাপন, 1 মাসের বাজার করে রাখতে হয়, তাই না? তার ব্যস্ত, বাজার করার সময় নাই, কেনারও সময় নাই, তারপরে যেটা অলসতাও কিছুটা আছে, সব মিলেই। সুতরাং এগুলো তো পড়ে। তারপরেও ফ্রিজে রেখে খাওয়াতে যাবে না তা না, এগুলো ভালোই থাকে, নষ্ট হয় না। কিন্তু টাটকা খাবারটাই সবচেয়ে ভালো হয় আর কি, সুষম হয়। অনেকে যেটা একটু আগে বললাম, বাচ্চারা তো শাকসবজি খেতে না, আমরা অনেকে শাকসবজি খেতে, কিন্তু খুবই দরকার। ভেজিটেবল তো কিন্তু অনেক খাচ্ছেন, বড়রাও খেতে চায় না, বড়রাও খেতে না। ফ্রেশ ফলমূল এগুলো তো দরকার, বড় খেতে না বিভিন্ন কারণে। একটা কত মুখরোচক বাইরে পাওয়া যায় ফাস্টফুড জাতীয় যত রকমের, কত নাম টাম, পিজা টিজা, কত কি ফুড পান্ডা, কত রকমের, এগুলো তো খাইতে মজা, বাস্তবে তো শরীরের জন্য ভালো না, করতে তো হচ্ছে আনফর্চুনেটলি যে কোনো কারণে। সেই কারণে এই রোগগুলোও বাড়ছে। প্লাস যারা ব্যস্ত, তো আমি বাইরের ওয়ার্ল্ডেও দেখছি, ইউরোপিয়ান ওয়ার্ল্ডে ওরা এত ব্যস্ত, নিজের ঘরে কিচেনও নাই, এরকম দেখছি আমি বাড়ি। মানে ঘরে যে রান্নাঘর থাকবে তাও না, ওই প্রিপেয়ার্ড ফুড সুন্দর প্যাকেট পাওয়া যায়, জাস্ট চাইনা একটা ওভেন টোভেনে দিয়ে গরম করে খায়, এরকম জীবনযাত্রা কিন্তু উদ্দেশ্যেও আছে। ওইগুলো কিন্তু আমাদের মধ্যে চলে আসছে। তার জন্য অসংক্রামক রোগের যে প্রাদুর্ভাব, এগুলো কিন্তু বেড়ে যাচ্ছে। এগুলো একটা অন্যতম কারণ। আমরা যদি জীবনযাত্রার পরিবর্তন না আনতে পারি তাহলে এগুলো রোগ থেকে বাঁচবো না। কারণটা হলো, একটা কথা বলতে বলতে অত্যুক্তি হবে না, হয়ে সারলে এগুলো একটু ভালো হয় না। যেমন ডায়াবেটিস, মেজরিটি তো কিউরেবল না, সেকেন্ডারি কিছু আছে সেটা অন্য কথা। সাধারণ ইন জেনারেল যেটা আমরা বলি কিউরেবল না, এটা নিয়ন্ত্রণ, মানে হয়ে গেলে আবার তখন তো লাইফ তো আবার তখন অন্যরকম প্রবলেম হয়। যেমন হাই ব্লাড প্রেশার, কারণ যদি একবার হাই ব্লাড প্রেশার হয়ে যায় কিন্তু কিউরেবল না, এটাও নিয়ন্ত্রণযোগ্য। মানে তখন আবার লাইফস্টাইল মডিফিকেশন বাধ্য আমরা যদি আগেই করি, প্রাইমারি প্রিভেনশন বলে, আগে থেকে যদি আমরা করি তাহলে এগুলো কিন্তু নাও হতে পারে বা ডিলে হতে পারে, তাহলে আমার জন্য সহজ হয়ে গেল। যেমন হার্ট একটা হয়ে গেলেই তো ক্রিপল রেলে, এইটা করো, এই করো, এনজিওগ্রাম করো, এনজিওগ্রাম করলে আবার ব্লক পেলে স্টেন লাগাও, বা একটা হয়ে গেল। কিন্তু আমরা যদি প্রিভেন্ট করার চেষ্টা করি
তাহলে এই ঝামেলাগুলো কিন্তু এড়ানো সম্ভব, করা যায়, এটা প্রিভেন্টেবল। সুতরাং এগুলো আমাদের তো চেষ্টা করতে হবে আর কি। যাই হোক, আপনার মূল পয়েন্টে আছে ঘুমটা, এটা সুন্দর, এটা ভালো জিনিস। এটা মানুষ যদি অন্তত ভ্যারি করে, বয়স সবার যে একরকম তাও না, যেমন বয়স্ক মানুষদের হয়তো সময় একটু কম হলেও চলে, ইয়াংদের একটু ঘুমাইতে মোটামুটি 6 থেকে 8 ঘন্টা যদি আমরা মোটামুটি সুন্দরভাবে ঘুমাই এবং টাইমলি, তাহলে কিন্তু এটা খুবই দরকার। তাহলে ব্রেনটা কুল থাকবে, কাজ করার স্পৃহা জাগবে, অনুপ্রেরণা জাগবে, কাজ করতে পারবেন। ঘুম যদি একটা হলো যদি ন্যাচারাল ভাবে না করেন তাতেও প্রবলেম। আবার কেউ কত টেনশন, এংজাইটি, ডিপ্রেশন, সামাজিক এগুলোর জন্য তো ঘুমাইতে পারে না। আবার যেটা বললেন, এটা তো মডার্ন এই বা আধুনিক যে তথ্য প্রযুক্তির জন্য তো একটা প্রবলেম। সারা রাত ধরে শুনি মোবাইল টিপে, ফেসবুক দেখে, কি করে, এসব করে, ঘুমায় না, শুতে শুতে রাত কয়টা বাজে। আবার যেটা বললেন কারো কারো দুপুর বোধহয় হয় সকাল। হ্যাঁ, একদমই স্যার। তাতে তার খাওয়া দাওয়ারও নিয়ম হচ্ছে, ঘুমের ডিস্টার্ব হচ্ছে। দেখেন দুপুরে যে সকালে খাওয়া দাওয়া, নাস্তা নাই, দুপুরে উঠে খাইলো, তাতে তার পেটেরও ট্রাবল হচ্ছে। খাওয়া যদি অনিয়ম করে কেউ, তাদের যে পেপটিক আলসার, গ্যাস্ট্রিক ট্যাস্ট্রিক, যেটা সোজা বাংলায় যেটাকে বলে, এই ধরনের কত রোগী তো হতে পারে। শুধু মানুষের ঘুমও কিন্তু একটা হলো ন্যাচারাল দরকার। সবাই চেষ্টা করবেন কাজকর্মের মাঝেও যেন সুন্দর হয়। দুপুরে একটু অল্প রেস্ট না, দুপুরে ঘুমাইতে হবে, আমার কারণ অভ্যাস ঘুমানো, ঘুমাইতে পারেন অল্পক্ষণ, অন্তত রেস্ট যেন নেন, রাতে যেন টাইমলি ঘুমটা যেন হয়, সুন্দর যদি হয় তাহলে শরীরটা ভালো থাকবে। প্রপার কয় ঘন্টা ঘুমানো উচিত? অন্তত মোটামুটি 6 থেকে 8 ঘন্টা, যারা বয়স্ক বেশি 4, 5, 6 ঘন্টা হলেও কিন্তু চলে। এটা কারো কারো অভ্যাস। মোটামুটি 8 ঘন্টা, এবারে যারা ইয়াং বা তরুণ যারা, তাদের এটা তো দরকার, এটা সুন্দর করে ঘুম। অনেকে আবার এমন অসুবিধা, কিন্তু এগুলো যদি আপনি অভ্যাস দূর করেন তাহলে তো ঘুম তো আপনার সুন্দর হবে না। অনেকে রাতে অনেক সময় চা খায়, কফি খায়, এগুলো খাইলেও কিন্তু ঘুমের ডিস্টার্ব হয়। অনেকে আবার বলে যে কফি খেলে তার আরাম লাগে, খেতে পারে, কারো দেখে ভালো লাগে ওকে খেতে পারে, কিন্তু বেশি চা কফি যদি পান করেন তাহলে তো ঘুমের ডিস্টার্ব হয়। কিন্তু সবচেয়ে যেটা ডেঞ্জারাস, এই মডার্ন যে কি প্রযুক্তি বলবো আর কি, এই যে ফেসবুক বলেন, মোবাইল বলেন, এইগুলো যেন যদি এটা একটা আসক্তি হয়ে যাচ্ছে বাচ্চাদের, বিশেষ করে পড়াশোনা হলেও শোয়াশো না, মোবাইল নিয়ে বসে কি যে করে না করে সারা রাত শুতে হতে 3টে 4টে, আবার ভোরে হয়তো টাইমলি উঠতেও পারে না, দুপুরে ওঠে। এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু আসলে মানুষের অ্যাভয়েড করা উচিত। তুমি সংক্ষেপে একটা জিনিস জানতে চাই, সুষম খাবারের কথা বলেছিলেন, খাবারগুলো একটু স্পেসিফিক বলতে। সুষম বলতে আমরা তো খাওয়ার মধ্যে যেমন মেইন কি থাকে, প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, তাই না, এগুলো মেইনটেইন করা। প্রোটিন যেমন মাছ, মাংস, ডিম, এগুলো আর কি। ফ্যাট, একটু ফ্যাটটা একটু নিয়ন্ত্রণ করতে হয়, রেড মিট বলি না আমরা, গরুকে, চর্বিটা একটু অ্যাভয়েড করা। প্রোটিন আর কার্বোহাইড্রেট আমরা ভাতটা একটু বেশি খেয়ে ফেলি। আমাদের দেশে হয়তো এটা অভ্যাস, তো এটা হঠাৎ করে বাদ দেওয়া মুশকিল। বেশি ভাত থেকে কিন্তু আমাদের প্রায় দেখবেন আল্ট্রাসাউন্ড করে প্রায় দেখা যায় ফ্যাটি লিভার চলে আসে। এইটা একটু নিয়ন্ত্রণ করতে হবে, ভাতটা একটু কমায় দিয়ে, কার্বোহাইড্রেট একটু কমায় দিয়ে, ওই সময় কিছু শাকসবজি, কত রকমের শাকসবজি আমাদের দেশে ন্যাচারাল যেগুলো আছে, এগুলো যদি খেতে পারি, শাক আর ফলমূল একটু রাখা, এগুলো যদি আমরা মেনটেন করে চলি, তাহলে দেখবেন যে শরীরটা একটু সুন্দর দেবেন। সবাই খালি ভাতই খেলেন তো প্রোটিন নাই। একটা হলো দারিদ্রতার কারণেও হতে পারে, কিন্তু অজ্ঞতার কারণেও হতে পারে। সেই জিনিসগুলো যদি আমরা মেনটেন করতে পারি, তাহলে এই অসমগ্র রোগগুলো, তাতে হবে কি আরেকটা কাজ হবে, আমাদের সুষম খাদ্য খাই, যেগুলো আমি বললাম প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, এগুলো আর কি, তাহলে বডির কিন্তু প্রতিরোধ ক্ষমতা বাড়বে, মানুষের ইমিউনিটি যেটাকে বলে, রোগ প্রতিরোধ ক্ষমতা, এগুলোও কিন্তু বাড়বে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়লে বিভিন্ন ছোটখাটো রোগে তাকে কিন্তু আক্রান্ত করতে পারবে না, যেটা আমি আগেও বললাম সংক্রামক ব্যাধি, এটা এমনিও কমে যাচ্ছে, এটাও সত্য। কিন্তু এগুলো মেনটেন করলে অসংক্রামক যে রোগগুলো, যেমন আজকাল তো চিনি খাওয়ার অভ্যাস তো অনেকে, আজকাল অবশ্য ভালো অনেক জায়গায়, বা আমরা যে চাটা খাই চিনি কিন্তু অনেকে দেয় না, বেশি যদি চিনি খান, এটাও তো একটা ইম্পর্টেন্ট জিনিস। এই জিনিসগুলো যদি আমাদের মেনটেন করে চলি, তাহলে অন্তত ওই অসংক্রামক রোগগুলো থেকে বাঁচা যাবে, নিয়ন্ত্রণযোগ্য, কমানো যাবে, হয়তো হবে, কিন্তু একটা পরে ঠেকানো যাবে, কিন্তু হয়ে গেলে তো ভালো হয় না, আবার সারা জন্য এটা নিয়ন্ত্রণ করতে হবে। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ স্যার আমাদের আজকের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য এবং পরামর্শ দেওয়ার জন্য। ধন্যবাদ। হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্য কথা, এই ছিল আমাদের আজকের আয়োজন। সঙ্গেই থাকুন।